আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ক্লাস করছেন, দেখছেন, শুনছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের ওই যে বলে না যে শেষ রজনী, যখন সাধারণত গ্রামাঞ্চলে যাত্রাপালা হতো, নাটক হতো, থিয়েটার হতো। তো একটানা কয়েকদিন শো চলছে। তো শো চলছে চলছে চলছে, শেষ যে দিন যাত্রা হবে বা নাটক হবে তখন মাইকিং করতে থাকে আজকে শেষ রজনী। তো আমাদের আজকে আপনাদের প্রাইমারি ব্যাচ 1-এর সাথে এতদিন যাবৎ ক্লাস নিয়েছি। আজকে আপনাদের সাথে সেই শেষ রজনী, আমাদের আজকে শেষ লেকচার, 12 নাম্বার লেকচার। তো আজকে যে টপিকটা আছে এক্সেপশন একটা টপিক, সেটা হলো বিভিন্ন সাহিত্যের বিভিন্ন সাহিত্যিকদের বিভিন্ন রচনা, পংক্তি, লাইন, চরণ। আমাদের বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, যে কোনো জব পরীক্ষায় আসে। তো প্রাইমারিতেও এখান থেকে এর ব্যতিক্রম নয়, এখান থেকে প্রশ্ন আসবে। তো আমরা অনেক অনেক চরণ আছে, কিন্তু আমরা কতটুকুই বা আলোচনা করতে পারবো। তবে যতটুক সম্ভব নির্দিষ্ট টাইমের মধ্যে, এর মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সমস্ত চরণ আছে সেই চরণগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তবে সাহিত্যের সূচনা যখন থেকে, তখন থেকেই তো এরকম কিছু কিছু চরণ আমরা দেখেছি, পেয়েছি, তাই তো? তো আমরা যেমন বাংলা সাহিত্যের প্রাচীন যুগে চর্যাপদে পেয়েছি এরকম কিছু চরণ। আমরা দেখব প্রাচীন যুগ, মধ্যযুগ, প্রত্যেকটা অংশ থেকে কিছু কিছু চরণ, এরকম গুরুত্বপূর্ণ চরণ আমরা আলোচনা করব। ঠিক আছে? তো আসি আমরা যে চর্যাপদে এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ চরণ আমরা পেয়েছি। বাংলা সাহিত্যের রচনা যখন থেকে শুরু, যেখান থেকে শুরু, কলমের খোঁচায় যে চরণটা প্রথম এসেছে সেটা ছিল এরকম। প্রথম যে কবিতা, বাংলা সাহিত্যের প্রথম কাব্য হলো চর্যাপদ। আর চর্যাপদের প্রথম কবিতা, প্রথম দুটো লাইন, কা তরুবরে পাঞ্চবি ডালো চঞ্চল চিয়ে পৈঠা কালো। বাংলা ভাষার আদি কবি, চর্যাপদের আদি কবি, প্রথম কবি লুইপা এই চরণ দুটোর রচয়িতা। এগুলো নিয়ে আর বিস্তারিত কথা বলতে গেলে সময় যাবে, যেহেতু আমাদের অনেক কিছু বাকি, মানে অনেক পথ এগোতে হবে। তো চর্যাপদ থেকে এ একটা চরণ পেলাম, কা তরু বড় পাঞ্চবি ডালো চঞ্চল চিয়ে পৈঠা কালো। আচ্ছা, আর একটা চরণ আমি চর্যাপদ থেকে আপনাদের বলি, এটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, দুহিল দুধু কি বেন্টে সামাই। দুহিল দুধু কি বেন্টে সামাই, মানে দুধের বাট থেকে যে দুধ দোহানো হয়েছে সেই দুধকে কি আর বাটে ফেরানো যায়? এটা কবি ঢেনঢন পা। আর একটা বিখ্যাত চরণ আছে, লেখেন আপনা মাংসে। আচ্ছা, আমাকে একটু আমার মোবাইলটা নিয়ে নেই, জাভেদকে একটু রাখেন তো, একটু কমেন্টস গুলো দেখ। আর একটা চরণ দেখেন, অপনা মাংসে হরিণা বৈরী।
এটা ভূসুকুপা, এই চরণটির রচয়িতা ভূসুকুপা। মানে অপনা মানে আপনা, আপনা মাংসে হরিণা বৈরী, বৈরী মানে শত্রু। মানে হরিণের মাংস তার নিজের জন্য শত্রু। এটা আবার কেমন জিনিস? নিজের জিনিস কি নিজের কাছে শত্রু হয়? হয়, কখনো কখনো হয়। অনেক সময় দেখা যায় কারো ধন সম্পদ কারোর জন্য শত্রু হয়ে দাঁড়ায় না, কারো কারো সুনাম কারোর জন্য শত্রু হয়ে দাঁড়ায় না? অবশ্যই দাঁড়ায়। যে এত বড় কথা আমার উপর দিয়ে উঠবি, দাঁড়া, ল্যাং মেরে ঠ্যাং ভেঙে দিচ্ছে, এরকম, তাই না? তো এটা তার জন্য কাল হয়ে দাঁড়ায়। অনেকের চেহারা সৌন্দর্য তার জন্য শত্রু হয়ে দাঁড়ায়। তো বলছে হরিণের মাংস তার নিজের জন্য শত্রু। কেন? কারণ হরিণের মাংস সবচেয়ে টেস্টি, এই জন্য হরিণ সবার শিকারে পরিণত হয়। তো সে যে সবার শিকারে পরিণত হচ্ছে, কারণ কি? কারণ কি? তার নিজের মাংস। এই তো এই চরণগুলো একটু খেয়াল রাখবেন। আর একটা চরণ আমি বলি, এটাও বিখ্যাত চরণ, সেটা হলো বর্ষুন গোহালি বর্ষুন গোহালি কি মদুঠ বলন্দে। কি বলছে? বর্ষণ মানে হলো শূন্য, গোহালি মানে গোয়াল, শূন্য গোয়াল কি মদুঠ মানে দুষ্ট, বলদ মানে বলদ মানে গরু আর কি, মানে দুষ্ট দুষ্ট গরু দিয়ে, বলদ দিয়ে কি আমার শূন্য গোয়ালটা ভরে ফেলবো? তার মানে কি দুষ্ট গরু অপেক্ষা শূন্য গোয়াল ভালো, তাই না? এই বর্ষণ গোহালি কি মদুঠ বলন্দে, এটা তো ভুসুকুপা বলেছি। এটা হলো সরহপা। তো এই চরণগুলো একটু খেয়াল রাখবেন, এগুলো আমরা চর্যাপদ থেকে পেয়েছি। এবার আসেন বাংলা সাহিত্যের মধ্যযুগে বেশ কিছু চরণ আছে। এই চরণগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে, এগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আমরা বৈষ্ণব সাহিত্য থেকে কয়েকটা চরণ পাবো। যেমন একটা হলো সই কেমনে ধরিব হিয়া, সই কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আন বাড়ি যায়, আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া। কি বলছে? সই কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া। ওই যে আমাদের একজন আছেন না, গায়িকা, এমপি গায়িকা যিনি, তার একটা বিখ্যাত গান আছে না, কি ওই যে হ্যাঁ ভাইটা যায় না, ওইরকম আর কি। এই চরণটির রচয়িতা হলেন চণ্ডীদাস। চণ্ডীদাসের এই চরণের তর্জমা হলো তার ওই গান। কি বলছে? সই কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আন বাড়ি যায়, আন বাড়ি মানে অন্যের বাড়ি, মানে অন্যের বাড়ি যেভাবে যায়, কোথা দিয়ে? আমার আঙিনা দিয়া, তাই না? তো অন্যের বাড়ি যেভাবে যাতায়াত শুরু করেছে, না জানি একবারে চলে যায়। আর একটা চরণ লেখেন, সবার উপরে
অনেকেই সালাম দিয়েছেন, আমি এতক্ষণ দেখতে পাইনি। সবার সালামকে একসাথে উত্তর দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো সবার ওপরে মানুষ সত্য, বিখ্যাত চরণ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, এটাও চণ্ডীদাস। ঠিক আছে, বিখ্যাত চরণ এটা। কেমন ধরিব হিয়া আমার বধূ আন বাড়ি যাই, আমার আঙ্গিনা দিয়া। ঠিক আছে, আচ্ছা। আর একটা চরণ লেখেন, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, কি হয়ে গেল? অনলে পুড়িয়া গেল। অনলে পুড়িয়া গেল। এই চরণটির রচয়িতা জ্ঞান দাস। আমাদের বৈষ্ণব সাহিত্যের 165 জন কবির মধ্যে উল্লেখযোগ্য একজন কবি ছিলেন জ্ঞান দাস। তিনি চণ্ডীদাসের ভাব শিষ্য কবি ছিলেন। তিনি এই চরণটির রচয়িতা। সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। অনল মানে কি? আগুন। মানুষ এত কষ্ট করে ঘর বাঁধে, ঘর গড়ে, হ্যাঁ, সেই গড়া ঘর যে পুড়ে যায়, এই জন্য দায়ী কে? ছেলেরা নাকি মেয়েরা? কারা দায়ী বলেন? আচ্ছা, আর একটা বিখ্যাত চরণ আছে, আমরা বিদ্যাপতির কাছে এই চরণটা পাই। এ ভরা বাদর, এ ভরা বাদর মাহ বাদর, এ ভরা বাদর মাহ বাদর, শূন্য মন্দির মোর। ভরা বর্ষা ভাদ্র মাস, অথচ আমার ঘরে কেউ নাই। আমার ঘর খালি, আমার ঘর শূন্য। হ্যাঁ, তার আগের লাইনটা ছিল, আমার এই সখী আমারই দুঃখক নাহি ওর, মানে সখী আমার এই দুঃখের, আমার এই কষ্টের কোনো শেষ নাই। ঠিক আছে, আচ্ছা। তো বৈষ্ণব সাহিত্য থেকে এরকম বিখ্যাত কিছু চরণ আমরা পাই, এগুলো একটু খেয়াল রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মধ্যযুগে আরো বিখ্যাত কিছু কবি ছিলেন। আলাউল, আলাউলের একটা চরণ লেখেন, তাম্বুল রাতুল হইল, তাম্বুল রাতুল হইল অধর পরশে। তাম্বুল রাতুল হইল অধর পরশে, কার? এটা হলো আলাউল। আলাউল, আলাউলের বাড়ি কোথায়? আলাউলের বাড়ি হলো ফতেহাবাদ, জালালপুর। হ্যাঁ, কোথায় সেটা? আলাউলের বাড়ি কোথায়? এটা নিয়ে একটু ভিন্নতা, মতের ভিন্নতা আছে। চট্টগ্রাম, জোবরা এরকম বলা হয়। আবার উনি বলেছেন ওই যে এই চরণটা আমরা পাই, আলাউলের এই চরণটা পাই মূলত পদ্মাবতী কাব্যে। পদ্মাবতী কাব্যের মধ্যে আলাউল বিভিন্ন, এটা একটা মহাকাব্যের মতো তিনি রচনা করেছিলেন, যেখানে পদ্মাবতীর একদম পুরো অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। সেখানে তিনি ঠোঁটের বর্ণনা দিয়েছিলেন এরকম যে তাম্বুল রাতুল হইল, হইল হইল, মানে তাম্বুল মানে পান, রাতুল মানে লাল, ঠোঁট লাল হয়ে গেল অধর পরশে। অধর মানে ঠোঁট, মানে ঠোঁট লাল হয়ে গেল কিসে? পান লাল হয়ে গেল
মানে তাম্বুল রাতুল হইল, মানে পান লাল হইল অধর পরশে, ঠোঁটের স্পর্শে পান লাল হয়ে গেল। মানে পান ঠোঁটকে লাল করেনি, ঠোঁটই পানকে লাল করিয়ে দিয়েছে। মানে তিনি বোঝাচ্ছেন যে পদ্মাবতীর ঠোঁট এত লাল যে তার লাল ঠোঁটের স্পর্শে সবুজ পানটাও কি হয়ে যায়, লাল হয়ে যায়। আচ্ছা, এখানে আর একটা আপনাদের ইয়েতে দেখবেন একটা চরণ লেখা আছে, মুলুক ফতেহাবাদ গৌড়তে প্রধান তথাতে জালালপুর অতি পুণ্য স্থান। আচ্ছা, তার জন্মস্থান কোথায় ছিল সেই সম্পর্কে একটা বর্ণনা দিয়েছেন। আচ্ছা, এখানে আর একটা চরণ লিখবেন। আমাদের রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা আলোচনায় আসব। রবীন্দ্রনাথের অনেক অনেক লেখালেখি আমরা পাবো। তার আগে আধুনিক যুগের আধুনিক যুগের শুরুর দিকে, আধুনিক যুগের প্রথম কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। তার আগেই আমাদের মধ্যযুগে আরও কিছু কবি ছিলেন, যেমন আব্দুল হাকিম। আব্দুল হাকিমের এক বিখ্যাত চরণ আছে যেখানে তিনি বাংলা ভাষার প্রতি মানে যারা কি করে অবজ্ঞা প্রদর্শন করে তাদেরকে তিনি কি করেছেন, তাদেরকে কটাক্ষ করে চরণ রচনা করেছেন। বলতে পারবেন কোন চরণটা আব্দুল হাকিমের? কোন চরণ আব্দুল হাকিমের কোন চরণ যেটা যারা বাংলাকে অবজ্ঞা করেছে তাদেরকে ব্যঙ্গ করে তিনি একটা চরণ রচনা মানে একটা কবিতা লিখেছিলেন, বঙ্গবাণী। বলেন চরণটা কি, দেখেন তো আপনারা কেউ বলতে পারেন কিনা চরণটা কি ছিল? জন্ম কাহার নির্ণয় না জানি, মনে পড়ে চরণটা? বলেন। তারপরে আমরা নিধু বাবু যাকে বলা হয়, তার যাকে যাকে কি বলে, টপ্পা গানের জনক, তাই না, নিধু বাবু। তো নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা, চরণটা একটু লিখে রাখেন। নানান দেশের নানান ভাষা, কার এটা বলেন? নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা। কার এটা বলেন? যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। কার এটা? এটা হলো আব্দুল হাকিম। আর নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা, এই চরণটার রচয়িতাকে বলেন? নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা। মধ্যযুগে এরকম আমরা বিখ্যাত বিখ্যাত চরণ পাবো। রামনিধি গুপ্ত। ওকে, গুড। আচ্ছা, হাসন রাজা, তারপরে লালন শাহ, এখান থেকে কিছু চরণ আপনারা পাবেন। যেমন তারপরে গগন হরকর একটা চরণ আছে, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, গগন হরকরা। হ্যাঁ, তারপরে সেখানে আমি কোথায় পাবো তারে, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, আমার মনের মানুষ
জে রে। বাউল শিল্পী ছিলেন গগন হরকরা। তার এটা একটা গান ছিল, যেই গানের সুর রবীন্দ্রনাথ আহ, হুবহু তার আমার সোনার বাংলা কবিতায় তিনি সংযোজন করেছেন। অর্থাৎ আমার সোনার বাংলা যেটা আমাদের জাতীয় সঙ্গীত আজকে, এই জাতীয় সঙ্গীতের যে সুর, সেই সুরটা তিনি গ্রহণ করেছেন এই গগন হরকরার এই চরণ থেকে। ঠিক আছে, গগন হরকরার এই চরণ থেকে আমার সোনার বাংলা যে সুর, সেই সুরটা আপনি হুবহু এখানে অ্যাপ্লাই করেন, দেখবেন ওই সুরটাই তিনি এখান থেকে গ্রহণ করেছেন। ওকে। আর লালন শাহ, তারপরে হাসন রাজা, তাদের যে চরণগুলো আছে সেগুলো একটু দেখে নিতে হবে। এবার আসেন, আধুনিক যুগের প্রথম কবি ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্তের তার বেশ কিছু চরণ আছে, তার বেশ কিছু উল্লেখযোগ্য কবিতা আছে, যেমন আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। কোনটি? আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। কে? কবিতার নাম হলো বড়কে। হ্যাঁ, বড়কে কবিতার চরণ, এটা ভেরি ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখবেন। আচ্ছা, আরেকটা চরণ লিখে রাখেন, তুমি মা কল্পতরু, আমরা সব পোষা গরু। কবিতায় গরু কিন্তু এরকম বানান, সুতরাং আপনাকে ওই রকমই লিখতে হবে। তুমি মা কল্পতরু, আমরা সব পোষা গরু, শিখিনি শিং বাঁকানো। শিখিনি শিং বাঁকানো। যেন, আচ্ছা, এই দুটো চরণ আলাদাই লিখে রাখেন। এটা তিনি মহারানী ভিক্টোরিয়াকে সম্বোধন করে এই কথা চরণটা লিখেছিলেন, যে তুমি মা কল্পতরু, আমরা সব পোষা গরু, শিখিনি শিং বাঁকানো, যেন রাঙ্গা আমলা তুলে মামলা গামলা ভাঙে না, আমরা ভুসি খেলেই খুশি হব, ঘুষি খেলে বাঁচবো না। ঠিক আছে, একটু ব্যঙ্গাত্মক কবিতা তার এটা। নীলকর কবিতার মধ্যে তিনি এটা লিখেছেন। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের যে চরণটা, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল রাখবেন। আর মদন মোহন তর্কালঙ্কার, এই দুটো চরণ খুবই ইম্পর্টেন্ট। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। মদন মোহন তর্কালঙ্কার। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি।
সকলই ফুটিল। লিখেছেন? তো এই কবিতা নিয়ে বেশ ব্যঙ্গ রসিকতাও হয়েছে, রসিকতা হয়েছে। ভাইবা উঠে জিজ্ঞেস করছে যে বাংলা বর্ণমালায় যে বর্ণগুলো আছে এগুলোর যে কার চিহ্ন, বলছে যে কার চিহ্ন যদি এত না থেকে শুধু একটাই থাকতো, শুধু আকারটা থাকতো, তাহলে এই মদন মোহন তর্ক অলঙ্কারের কবিতাটা কি পড়া হতো, কিভাবে পড়া হতো? তাহলে তো আকার ছাড়া আর কিচ্ছু নাই, একার নাই, রস্বইকার নাই, তাহলে কি পড়তে হতো? তাহলে এটাই ছিল পাখা সাবা কারা রাবা রাতা পাহালা সাকালা ফাটালা কাসামা কালা। হ্যাঁ, তো বেশ মজার করে এই কবিতাটাকে ব্যঙ্গ করা হয়েছে। যা হোক, তো মদন মোহন তর্ক অলঙ্কারের এই চরণটা একটু মাথায় রাখতে হবে। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। বলেন এই চরণের রচয়িতা কি? হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তার সবে অবোধ আমি অবহেলা করি। বলেন এই চরণের রচয়িতা কি? মাইকেল মধুসূদন দত্তের প্রথম সনেট কবিতা কোনটি? বঙ্গভাষা। এই বঙ্গভাষার একটা চরণ হলো হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তার সবে অবোধ আমি অবহেলা করি। ঠিক আছে? আচ্ছা, রবীন্দ্রনাথ থেকে কিছু চরণ লেখেন। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। ঠিক আছে? রবীন্দ্রনাথের কোড়ীয় কমল কবিতায় কবিতার চরণ এটা।
ছোট প্রাণ ছোট কথা, ছোট ছোট দুঃখ ব্যথা। এখানে এটা দ্বিতীয় লাইন। হ্যাঁ, নিতান্তই সহজ সরল, নিতান্তই সহজ সরল। এই চরণটা রবীন্দ্রনাথের, অবশ্যই আপনারা জানেন রবীন্দ্রনাথের, কিন্তু কোন কবিতার চরণ, কোন কবিতা থেকে এই চরণটা নেওয়া হয়েছে কেউ বলতে পারবেন? হ্যাঁ, এটা করিও কমল কাব্যে, বাট প্রাণ কবিতা। ভেরি গুড। এটা প্রাণ কবিতায় কবিতা, বাট কাব্যগ্রন্থের নাম করিও কমল। ছোট প্রাণ ছোট কথা, ছোট ছোট দুঃখ ব্যথা, নিতান্তই সহজ সরল। এটা কোন কবিতা এবং কাব্যগ্রন্থের নাম কি? কোন কবিতা এবং কাব্যগ্রন্থের নাম কি কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি বলে দিই। এটা হলো, কবিতার নাম হলো বর্ষা যাপন। কবিতার নাম বর্ষা যাপন। কাব্যগ্রন্থের নাম সোনার তরী। সোনার তরী, ঠিক আছে? কাব্যগ্রন্থের নাম সোনার তরী। ওকে, আচ্ছা, আরেকটা চরণ। এমন দিনে তারে বলা যায়, এমন দিনে তারে বলা যায়, তারে বলা যায় এমন ঘন ঘোর বর্ষায়। এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বর্ষায়। এটা কোন কাব্যের কবিতা? কবিতার নাম হলো বর্ষার দিনে। কবিতার নাম বর্ষার দিনে। কাব্যগ্রন্থের নাম কি? বর্ষার দিনে, কবিতার নাম বর্ষার দিনে, বাট কাব্যগ্রন্থের নাম কি? কাব্যগ্রন্থ বলেন তো। এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বর্ষায়, এমন মেঘস্বরে বাদল ঝরো ঝরে, তপনহীন ঘন তমসায়। কবিতার নাম হলো বর্ষার দিনে। এটা কাব্যগ্রন্থের নাম না, মানসী। কাব্যগ্রন্থের নাম হলো মানসী। দেখেন, এই দুটার মধ্যে আপনাদের কনফিউজড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। গগনে গরজে মেঘ, গগনে গরজে মেঘ ঘন বর্ষা। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি, কুলে একা বসে আছি, নাহি ভরসা। বলেন এইটা কোন কাব্যের কবিতা? দুইটাই কিন্তু মানে বর্ষা নিয়ে, তাই না? কিন্তু ওইটা কবিতার নামই হলো বর্ষার দিনে, কিন্তু এটা কোন কাব্যের কবিতা?
আচ্ছা, এই চরণগুলো যে কবিতার আর একটা চরণ লিখি আমি, ঠাঁই নেই ঠাঁই নেই ঠাঁই ঠাঁই নেই ঠাঁই নেই ছোট সে তরি, ঠাঁই নেই ঠাঁই নেই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। বলেন, বলেন এইটা এই দুইটা চরণ এগুলো কোন কাব্যের এবং কবিতার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী, সোনার তরী কাব্যগ্রন্থ, তাই তো? আচ্ছা, কবিতার নাম কি? কবিতার নামও সোনার তরী। কবিতা এবং কাব্যগ্রন্থ, সোনার তরী কাব্যগ্রন্থ, কবিতার নামও সোনার তরী। তাহলে গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। হ্যাঁ, তারপরে মাঝখানে আরো অনেকগুলো চরণ আছে। শেষে ঠাঁই নেই ছোট সে তরী, আমার এই সোনার ধানে গিয়েছে ভরি। ঠিক আছে? তাহলে দুটোই সোনার তরী কাব্যের, সোনার তরী কবিতা। আর এইটা দুটোর মধ্যে মনে হচ্ছে কাছাকাছি, কিন্তু তা না। এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘন বরষে, এটা বর্ষার দিনে মানসী কবিতা। ঠিক আছে? আচ্ছা, আর একটা কবিতার চরণ, যেতে নাহি দিব হাই, যেতে নাহি দিব হাই, যেতে নাহি দিব হাই, তবু যেতে দিতে হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, তবু চলে যায়। যেতে নাহি দিব হাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। এই অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছে, সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন। যেতে নাহি দিব হাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। কবিতার নাম কি? কবিতার নাম কি? কবিতার নাম, কাব্যগ্রন্থের নাম আমি বলে দিই। কাব্যগ্রন্থের নাম হলো সোনার তরী। এটাও, এগুলো যেমন সোনার তরী কাব্যের, এটাও সোনার তরী কাব্যের কবিতা। বাট কবিতার নাম কি? কবিতার নাম হলো যেতে নাহি দিব। কবিতার নাম কি? যেতে নাহি দিব। ঠিক আছে? কবিতার নাম হলো সোনার তরী, কাব্যের নাম হলো সোনার তরী, আর কবিতার নাম হলো যেতে নাহি দিব। আচ্ছা, একটা চরণ, আজি হতে শতবর্ষ পরে, আজি হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি, কে তুমি
পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। বলেন তো এটা কোন কবিতার চরণ? কবিতার নাম বলেন, কবিতার নামটা বলেন, কোন কবিতার চরণ এটা? আচ্ছা, এটা কৌতূহল ভরে, এটা নিচে হবে কৌতূহল ভরে, কৌতূহল ভরে, তারপরে এই চরণটা আবার হবে আজি হতে শতবর্ষ পরে। কবিতার নাম কি? হ্যাঁ, গুড। 1400 সাল, 1400 সাল কবিতা, এটা আমরা পড়েছি আমাদের ইয়ারে, অর্থাৎ যখন 1400 সাল তখন আমরা ছিলাম 1400 সালের পরীক্ষার্থী, এবং মানে এইচএসসি তে পাঠ্য হিসাবে আমরা এই 1400 সাল কবিতাটা পড়েছি। আচ্ছা, তো 1400 সাল এটা চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। লিখে রাখেন, কাব্যগ্রন্থের নাম হলো চিত্রা। কাব্যগ্রন্থের নাম হলো চিত্রা। ভূতের মতন চেহারা যেমন, ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন, যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর। ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর। কবিতার নাম হলো পুরাতন ভৃত্য। পুরাতন ভৃত্য কোন কাব্য? কাব্যগ্রন্থের নাম চিত্রা। ঠিক আছে, চিত্রা কাব্যগ্রন্থের পুরাতন ভৃত্য কবিতা। আর একটা চরণ লেখেন, শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। আর সবই গেছে ঋণে। তারপরে চরণটা কি? বাবু বলিলেন, বাবু বলিলেন, বুঝেছ ওপেন, বুঝেছ ওপেন। বাবু বলিলেন, বুঝেছ ওপেন, তোমারে জমি লইব কিনে, তোমারে জমি লইব কিনে। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, এখানে কম হবে, শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই,
আর সবই গেছে ঋণে, আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছ পেন, তোমারে জমি লইব কিনে। কবিতার নাম কি বলেন? এইটা বলতে পারবেন, ভেরি গুড। আমি জিজ্ঞাসা করার আগেই বলে ফেলেছেন, শারমিন রহমান শামা, গুড। কবিতার নাম হলো 2 বিঘে জমি। কাব্যগ্রন্থের নাম কি? কবিতার নাম 2 বিঘে জমি। কাব্যগ্রন্থের নাম কি? কাব্যগ্রন্থের নাম, এটাও চিত্রা, এটাও চিত্রা কাব্যগ্রন্থ। ঠিক আছে। আরেকটা লেখেন, 7 কোটি বাঙালির, 7 কোটি বাঙালির হে মুগ্ধ জননী, 7 কোটি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে, রেখেছো বাঙালি করে মানুষ করনি। 7 কোটি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। কবিতা এবং কাব্যগ্রন্থের নাম বলেন। কবিতার নাম বঙ্গমাতা, কাব্যগ্রন্থের নাম চৈতালি। কাব্যগ্রন্থের নাম চৈতালি আর কবিতার নাম বঙ্গমাতা। আচ্ছা, আর আমরা সাধারণত ভাব সম্প্রসারণে বেশ কিছু ছোট ছোট কবিতার চরণ পাই, যেগুলো ভাব সম্প্রসারণ করতে হয়। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, আছে না? হ্যাঁ, তারপরে শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির। এই যে কবিতাগুলো, এই কবিতাগুলো রবীন্দ্রনাথের একটা কাব্যগ্রন্থ হলো খনিকা। খনিকা কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের অনেকগুলো চরণ, মানে অনেকগুলো 110টার মতো এরকম ছোট ছোট কবিতা আছে। এরকম বেশ কিছু কবিতা আপনারা বিভিন্ন সময়ে ভাব সম্প্রসারণ করার ক্ষেত্রে, অনেক সময় সারাংশ লেখার ক্ষেত্রে এই কবিতাগুলো আপনারা পড়েছেন। তো এগুলো একটু মাথায় রাখবেন। কয়েকটা চরণ এরকম লিখে নেন। শৈবাল দিঘিরে বলি, শৈবাল দিঘিরে বলি উচ্চ করি শির, লিখে রাখো 1 ফোঁটা দিলাম শিশির। আপনারা একটু লেখেন, শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রাখো 1 ফোঁটা দিলাম শিশির। শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রাখো 1 ফোঁটা দিলাম শিশির। এগুলো সবই খনিকা, কণিকা কাব্যগ্রন্থের। কণিকা মানে কণা কণা কবিতা, ছোট ছোট কবিতা, এই কণিকা নাম দেওয়া হয়েছে। তো শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, এটার কবিতার নাম হলো উপকার দম্ভ। কবিতার নাম হলো উপকার দম্ভ। দেখেন, কবিতার নাম উপকার দম্ভ। শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রাখো 1 ফোঁটা দিলাম শিশির। এটা উপকার স্তম্ভ, দম্ভ দম্ভ। আচ্ছা, আরেকটা চরণ লেখেন, কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে,
দেখেন, কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হয়েছে? কবিতার নাম হলো কুটুম্বিতায়, কুটুম্বিতা, কুটুম্বিতা আর কি। কবিতার নাম হলো কুটুম্বিতা। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। ধ্বনিটিরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে, ধ্বনি কাছে ঋণী সেজে পাছে ধরা পড়ে। ধ্বনিটিরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে, ধ্বনি কাছে ঋণী সেজে পাছে ধরা পড়ে। কবিতার নাম হলো অকৃতজ্ঞ। কবিতার নাম কি? অকৃতজ্ঞ। আচ্ছা, আর একটা চরণ লেখেন। কবিতার নাম অকৃতজ্ঞ। উত্তম নিশ্চিন্তে চলে, অধমের সাথে। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে। তারপরের চরণটা কি? তিনি মধ্যম যিনি চলেন তফাতে। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম যিনি চলেন তফাতে। কবিতার নাম হলো মাঝারির সতর্কতা। মাঝারির সতর্কতা। হয়েছে? নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।
নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। কবিতার নাম হলো মোহ। এগুলো সব কোন কাব্যের কবিতা? কণিকা। কণিকা, ওই যে বললাম না, কণা কণা, ছোট ছোট কবিতা। এই জন্য এই কাব্যের নাম তিনি দিয়েছেন কি? কণিকা। তাহলে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস, এটা রবীন্দ্রনাথের মোহ কবিতার কণিকা কাব্যগ্রন্থের মোহ কবিতার অন্তর্ভুক্ত। আচ্ছা, আর একটা বিখ্যাত চরণ আছে, অদৃষ্টেরে শুধালাম চিরদিন। অদৃষ্টেরে শুধালাম চিরদিন পিছে, অদৃষ্টেরে শুধালাম চিরদিন পিছে। অমোঘ নিষ্ঠুর বলে কে মোর ঠেলিছে, এই কবিতার নাম হলো চালক। কবিতার নাম চালক। তাহলে এতক্ষণ যেগুলো আমি চরণে কথা বলেছি সবগুলো কণিকা কাব্যগ্রন্থের এক একটা চরণ। অন্তত মানে নাম যদি, কাব্যগ্রন্থের নাম যদি মনে না থাকে, কবি কোন কবিতার চরণ সেটা যদি মনে না থাকে, চরণটা যে রবীন্দ্রনাথের, অন্তত এইটা যেন মাথায় থাকে। নীল নব ঘনে আষাঢ় গগনে, নীল নব ঘনে আষাঢ় গগনে, তিল ঠাঁই আজ নাহি রে, তিল ঠাঁই আজ নাহি রে। তারপরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বলেন, এটা বলতে পারবেন এটা কোন কবিতার চরণ? কোন কবিতার চরণ এটা? আষাঢ়, আষাঢ় কবিতার চরণ। কিন্তু এবার বলেন কবিতার নাম কি? কবিতার নাম আষাঢ়। কবিতার নাম আষাঢ়। আর কাব্যগ্রন্থের নাম কি? কবিতার নাম আষাঢ় আর কাব্যগ্রন্থের নাম কাব্যগ্রন্থের নাম হলো খনিকা। কাব্যগ্রন্থের নাম কি? খনিকা। ঠিক আছে, খনিকা। খনিকা আগেরটা ছিল কণিকা, আর এগুলো সব খনিকা। ওইটা না, ওইটা তো কণিকা। ঠিক আছে,
নীল নব ঘনে আষাঢ় গগনে তিল ঠায় আজ নাহি রে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। কবিতার নাম আষাঢ়, আর কাব্যগ্রন্থের নাম খনিকা। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে। বলেন এটা কোন কাব্যের কোন কবিতা? কবিতার নাম হলো নববর্ষা। নববর্ষা, বর্ষা প্যাচ লাগার সম্ভাবনাটা এখানে বেশি, তাই না? মনে হয় যে সবই একটা কাব্য। সোনার তরী কাব্য গ্রন্থটা যে সেই পদ্মার বুকে বসে মানে নৌকায় বসে তিনি রচনা করেছেন, মনে হচ্ছে যে সব কবিতাগুলো ওইখানেই বর্ষার সৃষ্টি, ওখানেই সব। কিন্তু কতগুলো কাব্যগ্রন্থে কতগুলো মানে আলাদা আলাদা কবিতা পাচ্ছি আমরা, তাই না? এই তাহলে কবিতার নাম হলো নববর্ষা, কাব্যগ্রন্থের নাম হলো খনিকা। কৃষ্ণকলি আমি তারে বলি। বলেন এটা কোন কবিতা? এটাও খনিকা কাব্য গ্রন্থের। কবিতার নাম কৃষ্ণকলি। কালো তারে বলে গায়ের লোক, তাই না? কৃষ্ণকলি আমি তারে বলি, আর কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। কালো তারে বলে গায়ের লোক। হয়েছে? তাহলে এইগুলো একটা, দুইটা, তিনটা, এগুলো কোন কাব্যের? সবগুলোই খনিকা। হৃদয় আমার নাচেরে আজিকে, ময়ূরের মতো নাচেরে, এটা নববর্ষা। আর নীল নবঘনে, এটা আষাঢ়। আর কৃষ্ণকলি আমি তারে বলি, এটা কবিতার নাম হলো কৃষ্ণকলি। কবিতার নাম খনিকা। চরণের ক্ষেত্রে আমরা সম্প্রতি যেটা লক্ষ্য করেছি যে রবীন্দ্রনাথ থেকে চরণগুলো পরীক্ষায় সাধারণত বেশি আসে, ঠিক আছে? তো অন্য যে কবিতার চরণগুলো সেটা তো আমরা এখানে পাচ্ছি। আর আমি কয়েকটা এরকম চরণ বলে দিই, আপনারা একটু লিখে রাখেন, টুকে রাখেন। তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের পরে, লেখেন তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের পরে। অর্পণ করেছ, বাজে কত, আচ্ছা।
কি হলো? তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে প্রত্যেকের পরে। এটা ন্যায় দণ্ড। কবিতার নাম কি? ন্যায় দণ্ড। কবিতার নাম ন্যায়দণ্ড, কাব্যগ্রন্থের নাম চৈতালি। নৈবেদ্য, কাব্যগ্রন্থের নাম নৈবেদ্য। আর একটা চরণ আছে, বৈরাগ্য সাধনে মুক্তি। বৈরাগ্য, এগুলো নৈবেদ্য। নৈবেদ্য, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। কবিতাটার নামই হলো নৈবেদ্য, মুক্তি। মুক্তি, কবিতার নাম হলো মুক্তি। নৈবেদ্য কাব্যের মুক্তি কবিতা। চিত্ত যেথা ভয় শূন্য। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। জ্ঞান যেথা মুক্ত। জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। যেথা গৃহের প্রাচীর। প্রার্থনা, কবিতার নাম হলো প্রার্থনা। কবিতার নাম প্রার্থনা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। এগুলো সবই কি গেল? রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, এটা রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ একটা কাব্যগ্রন্থ, কাব্য সংকলন। রবীন্দ্রনাথ এই কাব্যগ্রন্থটা রচনা করেছিলেন 1910 সালে। এটা তিনি প্রকাশ করেছিলেন গীতাঞ্জলি নামে। তো এখানে তিনি 157টা কবিতা বা গান এখানে তিনি সংযোজন করেছেন। এরকম বিখ্যাত কিছু কবিতার চরণ এই কাব্যগ্রন্থের মধ্যে আছে, যেটা পরীক্ষার জন্য আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এরকম কতগুলো চরণ লিখে নেন। বিপদে মোরে রক্ষা করো। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। কোন কবিতা? কবিতার নাম কি বলতে পারবেন? এটা তো পড়া, তাই না? পাঠ্য বইয়ে পড়েছেন। কবিতার নাম কি বলেন তো? মনে আছে মনে হয়, কারো কারো থাকতে পারে।
বলেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। মনে পড়ছে কারো? মনে পড়ছে না? আত্মত্রাণ, কবিতার নাম হলো আত্মত্রাণ। কবিতার নাম আত্মত্রাণ। আর একটা কবিতা লেখেন, আর একটা কবিতার চরণ লেখেন, হে মোর, হে মোর দুর্ভাগা দেশ, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, যাদের করেছ অপমান, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান, তাহাদের সবার সমান। হেমর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। কবিতার নাম হলো অপমানিত। কবিতার নাম অপমানিত। আর একটা চরণ, সীমার মাঝে অসীম তুমি, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ, আমার মাঝে তোমার প্রকাশ, তাই এত সুমধুর। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ, তাই এত সুমধুর। কবিতার নাম সীমার প্রকাশ। কবিতার চরণগুলো, কবিতার নামটা এক্ষেত্রে ইম্পর্টেন্ট অতটা না হলেও অন্তত চরণটা ইম্পর্টেন্ট। আর একটা চরণ লেখেন, যাবার দিনে এই কথাটি, যাবার দিনে এ কথাটি বলে যেন যায়, যা দেখেছি যা পেয়েছি, তুলনা তার নাই। যাবার দিনে এই কথাটি বলে যেন যায়, যা দেখেছি যা পেয়েছি, তুলনা তার নাই। কবিতার নাম হলো যাবার বেলা। কবিতার নাম যাবার বেলা।
আর রবীন্দ্রনাথের যেসব গান আছে রবীন্দ্রসঙ্গীত, ওইটা তো দেখলে মানে দেখলেই চিনতে পারবেন, কারণ এগুলো হয়তো বারবার কানে এসেছে, তাই না? দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, তাই না? আচ্ছা, আর একটা চরণ লিখবেন। বলাকা, বলাকা কাব্যগ্রন্থের কয়েকটা চরণ লিখবেন। বলাকা। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, সন্ধ্যার আগে ঝিলিমিলি, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের, ঝিলমের স্রোতখানি বাঁকা, আধারে মলিন হলো, যেন খাপে ঢাকা। আধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, আধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। তাহলে কোন কাব্যগ্রন্থের কবিতা এটা? বলাকা। বলাকা কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের মোশন বা গতি, তাই না, গতির প্রকাশ ঘটেছে তার এই কবিতায়, এই কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায়। কবিতার নামও বলাকা অবশ্যই, এটা হলো বলাকা কবিতা। হ্যাঁ, কবিতার নাম কি? বলাকা। বলাকা কাব্যগ্রন্থের আর কয়েকটা কবিতার নাম বলতে পারবেন? মনে আছে? বলাকা কাব্যগ্রন্থের, এটা তো বলাকা কবিতা না, এই বলাকা কাব্যগ্রন্থের আরো কয়েকটা কবিতা আপনাদের মনে আছে থাকার কথা। ওরে নবীন, ওরে প্রবীণ, ওরে সবুজ, ওরে অবুজ, কি আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। ওরে নবীন, ওরে আমার কাঁচা, না? ওরে নবীন, ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে সবুজ, ওরে অবুজ, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। বলেন কবিতার নাম কি? কবিতার নাম কি বলেন? ওনার 56টি কাব্যগ্রন্থে তাহলে পড়ে ফেলতে হবে না? 56টি কাব্যগ্রন্থ পড়ার দরকার নাই, কিন্তু যে সমস্ত কবিতার চরণ বিখ্যাত এবং এই সমস্ত কবিতাগুলো, এই কবিতার চরণগুলো আপনারা পড়েছেন অলরেডি, বিভিন্ন ক্লাসে বিভিন্ন কবিতায় পড়েছেন, এবং ওইখান থেকেই কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। কি এটা পড়েননি? পাঠ্য বইয়ে পড়েন নাই? কোন কবিতা? সবুজের অভিযান পড়েছেন না? তাহলে এখান থেকে আসতে পারে।
এটা বলাকা কবিতা যদিও ওইভাবে হয়তো পড়েন নাই, তাই না? এটা হলো সবুজের অভিযান, এটা পড়েছেন তো, এগুলো পড়েছেন, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এবং বললাম না আমি যে বিসিএস এ বলেন বা যে কোনো ব্যাংক জব বা মানে যে কোনো জব পরীক্ষায়, সেখানে দেখা যায় যে রবীন্দ্রনাথ নজরুল থেকে প্রশ্ন সবচেয়ে বেশি আসে যদি চরণ আসে। তো সেক্ষেত্রে যেগুলো আসার মতো, যেগুলো আপনারা তো পড়েছেন, এগুলো জাস্ট একটু রিভিউ করা, অন্যগুলো তো আর যে কোনো বই খুঁজলে আপনি এগুলো পাবেন না। আমি যেগুলো বলছি, যেভাবে বলছি, এগুলো কোনো বইয়ের মধ্যে আপনি পাবেন না। বইয়ের মধ্যে 2টা 4টা 10টা হয়তো চরণ দেওয়া আছে, কিন্তু আমি যেভাবে সাজিয়ে দিচ্ছি আপনাদের বা বলছি, এবং এখান থেকে আসার সম্ভাবনা বেশি কিন্তু, ঠিক আছে? তো এটা গুরুত্ব দিলে গুরুত্বের ফল পাবেন, ঠিক আছে? জি স্যার, আমার একমাত্র মানে নিয়মিত স্টুডেন্ট শারমিন রহমান শামা। অবশ্য কানিজ ফাতেমা থাকে, কিন্তু কানিজ ফাতেমা আজকে নিজেই মনে হয় অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ সুস্থতা দান করুক ওকে। ক্লাসে যেগুলো আলোচনা হয়, যেগুলো ক্লাস থেকে পাচ্ছেন, এগুলো শুধু ক্লাসেই যেন পড়ে না থাকে, মানে খাতায় যেন শুধু পড়ে না থাকে, এগুলো যেন মাথায় থাকে, মাথায় মাথায় খেয়াল রাখবেন। এর পরের দুটো চরণ একটু উপরে লিখবেন। এখানে গোলাপের দিকে, গোলাপের দিকে চেয়ে বললুম, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। ঠিক আছে? আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি হয়ে উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। কবিতার নাম হলো আমি, কবিতার নাম আমি, কাব্যগ্রন্থের নাম শ্যামলী, শ্যামলী কাব্যগ্রন্থের কবিতা আমি।
আচ্ছা, আরেকটা কবিতার চরণ লেখেন, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জলে, বিচিত্র ছলনা জলে হে ছলনাময়ী। বিচিত্র ছলনা জলে হে ছলনাময়ী। কবিতার নাম হলো শেষ লেখা। কবিতার নাম তোমার সৃষ্টির পথ, আর কাব্যগ্রন্থের নাম হলো শেষ লেখা। কাব্যগ্রন্থের নাম শেষ লেখা, কবিতার নাম তোমার সৃষ্টির পথ। ঠিক আছে? আচ্ছা, সুকান্ত ভট্টাচার্য থেকে কয়েকটা ছাড়পত্র কবিতার কয়েকটা চরণ খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখবেন। কোনগুলো? কোন কবিতা? বিখ্যাত কিছু কবিতা আছে না? এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। এটা একটু মাথায় রাখবেন। এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। এটা একটু খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। হ্যাঁ, আচ্ছা, নজরুলের কান্ডারি হুঁশিয়ার, এই কবিতাটা মাথায় রাখবেন। কান্ডারি হুঁশিয়ার পাকা মাঝি মাল্লা, দাড়ি মুখে সারি গান লা সারি কাল্লা। ওকে, তো অন্যান্য কাব্যগ্রন্থের যে কবিতাগুলো আছে সেগুলো একটু দেখবেন। না না না, কবিতার নাম সৃষ্টির লেখা না, তোমার সৃষ্টির পথ। এসকে সাফিন সিদ্দিক লিখেছেন তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি। এটা কাব্যগ্রন্থের নাম শেষ লেখা, বাট কবিতার নাম হলো তোমার সৃষ্টির পথ। সৃষ্টির লেখা না। আমি কি তাই লিখেছিলাম নাকি? না না, কবিতা হলো তোমার সৃষ্টির পথ, আর কাব্যগ্রন্থের নাম শেষ লেখা। ঠিক আছে? তো এই হলো আজকের মোটামুটি আপনাদের সাথে আলোচনা। বাকি যেগুলো আছে এগুলো একটু দেখবেন। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।